গুড গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই দেখছো এডুকেশন উইথ সঞ্জীব চ্যানেল। তো এর আগে আমরা কয়েকটা বিদ্রোহ সম্বন্ধে জেনেছি। আজকে একটা বিদ্রোহ পড়ব, সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ। আচ্ছা, তো সাঁওতালরা হচ্ছে অত্যন্ত সরল নিরীহ প্রকৃতির মানুষ। তারা গভীর অরণ্যে বাস করত। তারা প্রথমে বাস করত বীরভূম, মেদিনীপুর, বাঁকুড়া, তারপরে সিংভূম, মানভূম, পালামো, এইসব জায়গায় বাস করত। এবার যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হলো, চিরস্থায়ী বন্দোবস্ত যে আইনটা, সেটা প্রবর্তন করেছিল কে? লর্ড কর্নওয়ালিস। এটা বলে দিলাম, চিরস্থায়ী চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস সময়কালটা হচ্ছে 1793। এবার যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলো, তো তাদের যে এলাকাটা ছিল সেই এলাকাটা কিন্তু এই আইনের আওতায় চলে আসলো। এবার এই আইনের আওতায় আসার ফলে কি হলো, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা সে এই আইন অনুযায়ী ভূমি রাজস্ব তাদের কাছ থেকে আদায় করতে লাগলো এবং অত্যাচার করতে লাগলো। এই অত্যাচারের ফলে তারা এই জায়গাটাকে ত্যাগ করলো। এই জায়গা ত্যাগ করে দিয়ে তারা রাজমহলের পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদের একাংশ জায়গায় তারা কিন্তু এসে বন জঙ্গল পরিষ্কার করে তারা বসবাসের জায়গা তৈরি করলো। এই বসবাসের জায়গা তৈরি করাটাকে বলা হয় দামিন ই কোহ। দামিন দামিন ই কোহ। এই কথাটার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ। কথাটার অর্থ পাহাড়ের প্রান্ত দেশ। পাহাড়ের প্রান্ত দেশ। এবারে তারা এই জায়গায় যে আসলো, এখানেও কিন্তু অত্যাচার মানে বিস্তৃত হয়েছিল বা ছড়িয়ে পড়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো তখন তারা উত্তক্ত হয়ে গিয়ে তারা কিন্তু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার মানে তাদের ভিতরে ক্ষোভ এসেছিল। তো এর ক্ষোভের কারণগুলো হচ্ছে যে সাঁওতালরা ছিল, তাদের ওপর অতিরিক্ত ভূমি রাজস্ব কর, তারপরে যে ঋণ নিত সেই ঋণের হার ছিল 50% থেকে 500%। তারপরে সাঁওতালদের যদি ঋণ দিতে না পারতো তাহলে তাদের বাড়িতে যে পশু, গরু, ছাগল, ভেড়া এগুলো তুলে নিত। এমনকি সাঁওতাল পরিবারের যে স্ত্রী মহিলা আছে তাদেরকেও তারা মানে নিয়ে যেতে ছাড়তো না, তাদের ওপরেও অত্যাচার করা হতো। তো এই সব কিছুর ঊর্ধ্বে উপরে উঠে গিয়ে সিধু কানু দুই ভাইয়ের নেতৃত্বে ভাগালপুরের ভাগনাডিহির মাঠে তারা একত্রিত হলো এবং সাঁওতাল স্বাধীন রাজ্য ঘোষণার কথা প্রতিষ্ঠার কথা ঘোষণা করলো। কত খ্রিস্টাব্দে? 1855 খ্রিস্টাব্দের 30 জুন। কোথায়? ভগনা ভগনা ভগনাডিহির মাঠে। কতজন? 10,000 সাঁওতাল। 10,000 সাঁওতাল। আচ্ছা, এখানে যে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত, এর মূল নীতিটা হচ্ছে যে মানে চিরদিনের জন্য রাজস্বের পরিমাণটাকে নির্ধারণ করা। এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের মূলনীতি। তো ভাগালপুরের মাঠে 10,000 সাঁওতাল একত্রিত হলো। এবার কি হলো, একত্রিত হওয়ার ফলে তারা তো বললোই যে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করলো। এরপরে 7 জুলাই 7 জুলাই মহেশলাল দত্ত নামে এক দারোগার ওপর আক্রমণ করলো। এবার আক্রমণ কেন করেছিল? কারণ সাঁওতালদের যখন গ্রেপ্তার করা হতো তো পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করা হতো, সেই জন্য কিন্তু তারা আক্রমণ করেছিল মহেশলাল দত্তর ওপরে এবং তাকে
মেরেও ফেলে দিয়েছিল বা নিহত করা হয় বা হত্যা করা হয়েছিল 7 জুলাই। তারপরে তারপরে এই বিদ্রোহের সঙ্গে যোগ দিয়েছিলেন সিধু কানু চাঁদ ও ভৈরব। এদের টাইটেলটা হচ্ছে মুর্মু। এরা কিন্তু 4 ভাই ছিল। এদের বাড়ি হচ্ছে ওই ভাগলপুরে ভগনাডিহি গ্রামে। তারপরে এদের সঙ্গে ছিল আরো বীর সিং, কালো প্রামাণিক, তারপরে ডোমন মাঝি। এই বিদ্রোহটা আস্তে আস্তে এই বিদ্রোহে অনেক মানে সংখ্যক লোক যোগ দিয়েছিল এবং যোগ দেওয়া লোকেরা কিন্তু বিভিন্ন জাতের ছিল। কুমোর ছিল, কামার ছিল, তারপরে ছুতর ছিল, তারপরে চামার ছিল। এইসব জাতের লোক এই বিদ্রোহে যোগদান করেছিল এবং এই বিদ্রোহের সংখ্যা 10,000 থেকে 50,000-এ পৌঁছায়। 50,000-এ পৌঁছায় বিদ্রোহীদের সংখ্যা। এবার তারা কি করে, তাদের যে 50,000 বিদ্রোহী তাদেরকে 10,000 করে মানে এক একটা করে দল বানিয়ে বা 10,000-এ একটু ভেঙে দিয়ে এবার প্রতি 10,000 করে অন্য জায়গায় মানে প্রতিটা জায়গায় আক্রমণ করত। এইভাবে আক্রমণ করার ফলে তো এইভাবে বিদ্রোহ অত্যন্ত হয়ে উঠেছিল এবং এই বিদ্রোহ ইংরেজ সৈন্যদের সঙ্গে যুদ্ধ বাঁধার ফলে ভাগলপুর থেকে মুঙ্গের পর্যন্ত ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়েছিল। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীর সাথে তো তাদের যুদ্ধ হচ্ছিল। যুদ্ধ হওয়ার ফলে কিন্তু অনেকবারই ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের পরাজয় করেছে। এদের যে হাতিয়ার ছিল তীর, বল্লম এইসব নিয়ে তাদের যুদ্ধ করা। এদের যুদ্ধের প্রতীক ছিল যেটা মানে আমাদের যেমন কোনো কিছুর প্রতীক থাকে দলের বা দেশের, সেই রকম এদের প্রতীক ছিল শাল গাছের ডাল। এইভাবে হলেও বারবার হলেও তারা হয়তো ভাগলপুর থেকে মুঙ্গের পর্যন্ত ব্রিটিশ শাসনের অবসান ঘটায়, কিন্তু শেষ পর্যন্ত তাদের বিদ্রোহ দমন করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি যিনি ক্যাপ্টেন আলেকজান্ডার এবং জেনারেল লয়েডের নেতৃত্বে এই বিদ্রোহকে দমন করা হয়। ক্যাপ্টেন আলেকজান্ডার ও জেনারেল লয়েড, মনে রাখবেন এবার এদের দ্বারা বিদ্রোহ দমন হয় এবং 23,000 বিদ্রোহীকে নির্মমভাবে হত্যা করা হয় এবং 36টি যে সাঁওতাল গ্রাম, সেই 36টি গ্রামে অত্যাচার চালানো হয়। শেষ পর্যন্ত সিধু কানু সব নেতৃত্বকে ফাঁসির সাজা দেওয়া হয় এবং এই বিদ্রোহের ফলাফল হিসেবে সাঁওতাল পরগনা নামে একটি অঞ্চল গঠন করা হয়। তাহলে এই ছিল সাঁওতাল বিদ্রোহের ক্লাস। আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আটকাবে না। তবুও যদি কোনো কোশ্চেনের সমস্যা হয় তো কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাসটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো ঠিক আছে, থ্যাংক ইউ।